আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এই ভিডিওটিতে এসএসসি ফিজিক্সের দশম অধ্যায় স্থির তড়িতের চট্টগ্রাম বোর্ড 2024-এর এই প্রশ্নটা সলভ করব। দেখো, উদ্দীপকে দুইটা গোলক দেওয়া আছে, একটা হচ্ছে পি গোলক, আরেকটা হচ্ছে কিউ গোলক। পি গোলক এবং কিউ গোলকের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে 1 মিটার। 1 মিটার। পি গোলকের চার্জ হচ্ছে +70 কুলম্ব আর কিউ গোলকের চার্জ হচ্ছে -30 কুলম্ব। পি ও কিউ একই উপাদান দ্বারা গঠিত এবং এরা সমান ব্যাসার্ধের গোলক। এই সমান ব্যাসার্ধের গোলক কথা দ্বারা বোঝাচ্ছে যে এই গোলকের আয়তন যা, এই গোলকের আয়তনও সেম, তাদের আকৃতি একই, আকারও একই। এখানে কে এর মানটা দেওয়া আছে, কুলম্বের ধ্রুবক দেওয়া না থাকলেও এটা আমরা মুখস্থ করে রাখবো। গ নম্বর প্রশ্ন হচ্ছে চার্জদ্বয়ের মধ্যে ক্রিয়ারত বল নির্ণয় করো। তো চার্জদ্বয়ের মধ্যবর্তী ক্রিয়ারত বলের মান তোমরা কোন সূত্র দিয়ে নির্ণয় করবা? F = K × Q1 Q2 ডিভাইডেড ডি এর উপর স্কয়ার। তাহলে কে এর মান দেওয়া আছে, Q1 এর মান দেওয়া আছে +70, Q2 এর মান দেওয়া আছে -30 ডিভাইডেড ডি স্কয়ার মানে 1 এর উপর স্কয়ার। তাহলে এই যে এখান থেকে পুরোটা থেকে যে মানটা তুমি পাচ্ছ, সেই মানটা পাচ্ছ নেগেটিভ একটা ফোর্স পাচ্ছ। কেন নেগেটিভ? কারণ Q1 এবং Q2-কে যখন গুণ করতেছো, একটা প্লাস আর একটা হচ্ছে মাইনাস, তাহলে এই দুটাকে গুণ করলে তুমি বলের মানটা পাবা নেগেটিভ। তাহলে এই নেগেটিভ চিহ্ন এইটা নির্দেশ করতেছে যে তোমার যে বলটা তুমি বের করছো, এই দুটার মধ্যবর্তী ক্রিয়াশীল বল, সেই বলটা হচ্ছে আকর্ষণ বল। কেন আকর্ষণ বল? কারণ আমরা জানি বিপরীতধর্মী চার্জদ্বয় পরস্পরকে আকর্ষণ করে, এখন সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। তাহলে Q1 Q2 গুণের ক্ষেত্রে প্লাস এবং মাইনাস গুণ করলে তুমি মাইনাস পাবা, অথবা মাইনাস এবং প্লাস গুণ করলেও মাইনাস পাবা, প্লাস এবং প্লাস গুণ করলে প্লাস পাবা, মাইনাস মাইনাস গুণ করলে প্লাস পাবা। দেখো, সমধর্মী যে দুইটা চার্জ Q1 এবং Q2, এই দুটা গুণ করলে তুমি বলের মানটা পাচ্ছ পজিটিভ। আবার বিপরীতধর্মী দুইটা চার্জ যদি গুণ করো, তাহলে উভয় ক্ষেত্রে মানটা কি আসতেছে? নেগেটিভ আসতেছে। অর্থাৎ যেহেতু বিপরীতধর্মী দুইটা চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, তার মানে নেগেটিভ ফোর্স তোমাকে বলে দিচ্ছে যে এটা আকর্ষণ বল, এবং পজিটিভ ফোর্স বলে দিবে এটা হচ্ছে বিকর্ষণ বল। ঠিক আছে? তাহলে এই গ নম্বর থেকে এফ এর মানটা আসবে নেগেটিভ এবং তোমরা বলে দিবা এটা হচ্ছে আকর্ষণ বল। আমি গ নম্বর করিয়ে সময় নষ্ট করতেছি না, আমি জানি তোমরা সবাই গ নম্বরটা পারবা। এখন আমরা করব ঘ নম্বর। দেখো, ঘ নম্বর বলছে চার্জদ্বয় স্পর্শ করিয়ে পূর্বের অবস্থায় রেখে দিলে, চার্জদ্বয় স্পর্শ করে আগে একটা অবস্থানে ছিল, এখন কি করলাম? পরস্পরকে স্পর্শ করালাম, করানোর পর আবার আগের জায়গায় যদি রেখে দেই, তাহলে চার্জদ্বয়ের সংযোগ রেখা বরাবর নিরপেক্ষ বিন্দুর অবস্থান পূর্বের তুলনায় কিরূপ হবে? এখন নিরপেক্ষ বিন্দুটা কি, এটাই যদি আমি না বুঝি তাহলে ম্যাথ করব কিভাবে? মুখস্থ তো আর করা যাবে না, তাহলে আমাকে প্রথমে নিরপেক্ষ বিন্দুটা বুঝতে হবে। আচ্ছা, নিরপেক্ষ বিন্দুটা হচ্ছে, তোমরা খেয়াল করো তো, এইটা একটা বস্তু, এই বস্তুর উপর এইদিকে একজন 4 নিউটন বল প্রয়োগ করতেছে, এইদিকে টানতেছে, ঠিক আছে, টানা বল, আর এইদিকে আরেকজন টানতেছে 4 নিউটন বলে টানতেছে। তাহলে দেখো, এই বস্তুটাকে এই দিকে টানা হচ্ছে 4 নিউটন বলে, এই দিকেও টানা হচ্ছে 4 নিউটন বলে। এখন আমাকে বলো তো, বস্তুটা যাবে কোন দিকে? বস্তুটা কোন দিকে যাবে? বস্তুটা কি এই দিকে যাবে? এদিকে যাবে? সমান সমান বল এবং বিপরীতমুখী না দুইটা বল? কারণ বল তো ভেক্টর রাশি, বলের দিক আছে। তাহলে দেখো, বল দুটো সমান এবং বিপরীতমুখী। তাহলে এই বস্তুটা কিন্তু লব্ধি বল হচ্ছে 0 হবে এই বস্তুটার। কেন? কারণ যখন তুমি এর উপর লব্ধি বল বের করবা, এই দিকের বলটাকে যদি পজিটিভ ধরো, এটা হবে নেগেটিভ, অথবা এটাকে যদি ধরো পজিটিভ, এটা হবে কি নেগেটিভ, ডিরেকশন উল্টা। তাহলে F1 + F2 যখন করবা, লব্ধি বা রেজাল্ট্যান্ট ফোর্স বের করবা, তাহলে F1 এর মান +4 ধরলাম, এইদিকে ধরলাম +4, তাহলে এই মানটা কি হবে? -4 হবে। কথা কি বুঝলাম? কারণ বল হচ্ছে ভেক্টর রাশি মানে মান পরিবর্তন হলে ওই রাশিটা পরিবর্তন হবে, আবার দিক পরিবর্তন হলেও রাশিটা কি হবে? পরিবর্তন হবে। তাহলে 4 - 4 = 0, অর্থাৎ এই বস্তুর উপর রেজাল্ট্যান্ট ফোর্স এই দুইটার ফলে 0, অর্থাৎ সে কোনো বলই অনুভব করবে না। এবং এই বল দুটো যদি অত্যন্ত বেশি সক্রিয় হয়, অনেক বেশি হয়ে যায়, তাহলে এই বস্তুটা কি হবে? একদম মাঝ বরাবর কি হবে বলো তো? ছিঁড়ে যাবে দুই পাশে। কথা কি বুঝছো? তাহলে সমধর্মী বল বা সমপরিমাণ বল, সমান মানের বল, দুইটা যদি ভিন্ন ডিরেকশনে কাজ করে, তাহলে এর উপর বলের লব্ধিটা কি হয়? 0 হয়। তার মানে তার উপর কোনো বল কাজ করে না। এখন এই যে আমি একটা রেখা টানছি না, এই রেখার মধ্যবর্তী এখানে একটা বিন্দু নিলাম একদম মিডিলে, তাহলে এই যে বিন্দুটা আমি নিলাম, এই বিন্দুটাই হচ্ছে এই ঘটনার ক্ষেত্রে নিরপেক্ষ বিন্দু। কেন? কারণ এই বিন্দুর উপর কোনো বল ক্রিয়া করতেছে না, এই বিন্দুর উপর কোনো বল ক্রিয়া করতেছে না, যদিও এখানে দুইটা বল ক্রিয়া করতেছে, কিন্তু এই বিন্দুটা কোনো বলই অনুভব করতেছে না, কারণ রেজাল্ট্যান্ট ফোর্সটা 0। আবার তুমি মনে করতে পারো, দেখো, আবার আমি এভাবে দিলাম, এখান থেকে
উপরের দিকে একজন টানতেছে 10 নিউটন বলে, ঠিক 90 ডিগ্রি অপোজিটে, 180 ডিগ্রি অপোজিটে আরেকজন 10 নিউটন বলে নিচের দিকে টানতেছে। খেয়াল করো, তাহলে এই 10 নিউটন এবং এই 10 নিউটন পরস্পর সমান এবং বিপরীতমুখী, তাহলে কি হবে? রেজাল্টেন্ট ফোর্স 0 হবে, তার মানে এই দুইটাই ভ্যানিশ হয়ে গেল। আবার এই দুইটা পরস্পর বিপরীতমুখী, এই দুইটাও কি হবে? 0 হয়ে যাবে। তাহলে এই যে বিন্দুটা আমি নিলাম, এই বিন্দুতে রেজাল্টেন্ট ফোর্স কত? 0। এই বিন্দুটা হচ্ছে নিরপেক্ষ বিন্দু। এখন নিরপেক্ষ বিন্দুর ক্ষেত্রে আমরা জানি যদি দুইটা চার্জকে কোনো নির্দিষ্ট স্থানে রেখে দিয়ে খেয়াল করো, এটা একটা চার্জ, এটা একটা চার্জ, দুইটা চার্জ, এই দুইটা চার্জকে এখানে রেখে যদি তার সংযোগ সরলরেখার যে কোনো বিন্দুতে আমি একটা চার্জকে স্থাপন করি, খেয়াল করো, তাহলে মনে করো এখানে কি ছিল? এটা পজিটিভ আর ওটা কি নেগেটিভ। তাহলে ধরলাম এটা পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। খেয়াল করো, তাহলে এইটা যদি পজিটিভ হয়, এটা যদি নেগেটিভ হয়, এই চার্জটাকে কি চার্জ রাখবা তুমি? খেয়াল করো, এই চার্জটাকে যে কোনো একটা চার্জ রাখলাম, মনে করো +1 কুলম্ব একটা চার্জ রাখলাম। তুমি চাইলে এখানে মাইনাস চার্জও রাখতে পারো, কোনো সমস্যা নেই। এখন +1 কুলম্ব চার্জকে যদি আমি এখানে রেখে দেই, তাহলে হচ্ছে কি ঘটনাটা দেখো, এ হচ্ছে পজিটিভ, এ হচ্ছে পজিটিভ, তাহলে এ একে বিকর্ষণ করবে, এদিকে ঠেলবে। খেয়াল করিও, এ একে বিকর্ষণ করতেছে এইদিকে। বি নিজে নেগেটিভ, এটাও কি? এটা হচ্ছে পজিটিভ, তাহলে এই নেগেটিভ এই পজিটিভকে কি করবে? নিজের দিকে আকর্ষণ করবে। খেয়াল করিও, তাহলে নিজের দিকে বি আকর্ষণ করতেছে। খুব ভালো মতো খেয়াল করো, বি বস্তুটা এই পজিটিভ চার্জকে নিজের দিকে আকর্ষণ করতেছে, এ বস্তুটা পি কে বিকর্ষণ করতেছে। এখন দেখো তো, এই পি এর উপর যে রেজাল্টেন্ট ফোর্সটা, লব্ধি যে বলটা, এ ঠেলতেছে এইদিকে, বিও ঠেলতেছে এইদিকে, দুইজনে একই দিকে ঠেলতেছে না? দেখো, এ ঠেলতেছে এইদিকে, বি টানতেছে এইদিকে, তাহলে এর উপর রেজাল্টেন্ট ফোর্স কি 0 হওয়া সম্ভব? না, সম্ভব না, কারণ একই দিকে টানতেছে দুইজন, কখনোই সম্ভব না। আবার তুমি বলতে পারো এখানে যদি আমি নেগেটিভ চার্জ নেই, হ্যাঁ তুমি নাও, নেগেটিভ চার্জ নাও। খেয়াল করো, নেগেটিভ চার্জও যদি নাও, এখানে যদি নেগেটিভ চার্জও নাও, তাহলে দেখো কি ঘটনা ঘটে, এই পজিটিভ এই নেগেটিভকে নিজের দিকে টানবে, আকর্ষণ করতেছে, করুক, এই যে করলো, এটা হচ্ছে F1। আর এই পিকে দেখো, এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ, তাহলে কি করবে? এদিকে বি এবার এইদিকে বিকর্ষণ করবে। তাহলে দেখো, এটার উপর যে দুইটা বলের মানই একমুখী না? একমুখী। যদি তারা সমানও হয়, তারপরও একমুখী, তারপরও কি রেজাল্টেন্ট ফোর্স 0 হয়? 0 হয় না। অর্থাৎ যদি, খেয়াল করো, যদি দুইটা চার্জের মধ্যবর্তী একটা প্লাস আর একটা মাইনাস চার্জ, এরকম দুইটা চার্জের মধ্যবর্তী একটা মাঝখানে কোনো সংযোগ সরলরেখার মাঝখানে কোনো বিন্দুতে আমি নিরপেক্ষ বিন্দু নির্ণয় করতে চাই, তাহলে অ্যাকচুয়ালি আমি আসলে পাবো না। কেন পাবো না? কারণ এই মধ্যবর্তী কোনো স্থানে তাদের ওই বিন্দুর উপর রেজাল্টেন্ট ফোর্স বা লব্ধি বল 0 হওয়া পসিবল না, সম্ভবই না। এখন তুমি বলতে পারো যে আমি এই দুইটা চার্জ চেঞ্জ করে দিলাম, দাও, এটা মনে করো প্লাস, এটা মনে করো মাইনাস। খেয়াল করো, এটা মাইনাস, এটা কি প্লাস। এখন কি হবে বলো? এখন যেটা হচ্ছে, এই মাইনাসকে রিপালস করবে, অর্থাৎ এই দিকে কি করতেছে? বল প্রয়োগ করতেছে। এই প্লাস এই মাইনাসকে নিজের দিকে টানবে, আকর্ষণ করবে, কারণ বিপরীতধর্মী চার্জ। তাহলে দেখো, এই বিন্দুর উপর যে বলের ডিরেকশন, দুইটাই একই দিকে, তাহলে কখনোই এখানে বলের লব্ধি শূন্য হওয়া সম্ভব না। তার মানে এইটা বোঝা যাচ্ছে, আবার তুমি যে কোনো মান চেঞ্জ করে দেখো, সম্ভব না। তাহলে এইটা বোঝা যাচ্ছে, যদি আমি নিরপেক্ষ বিন্দু পেতে চাই, তাহলে অবশ্যই আমাকে দুইটা চার্জের মধ্যবর্তী কোনো স্থানে আমাকে কি করা যাবে না? কোনো বিন্দু নেওয়া যাবে না। কথা ক্লিয়ার? এখন এইখানে আসো, এই রেড যে লাইনটা আঁকছি সেটাতে আসো, প্লাস, এটা ধরলাম মাইনাস, কোনটা? এই যে বি হচ্ছে মাইনাস। খেয়াল করো, তাহলে এইটা প্লাস, এটা মাইনাস, এখন এইটা হচ্ছে আমার চার্জ, তাহলে এটাকে তুমি নাও, +1 কুলম্ব মনে করে নিলাম, নিছো। এখন দেখো, এই মাইনাস এই প্লাসকে কি করবে? অ্যাট্রাক্ট করবে, বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে, তাহলে মাইনাস এই প্লাসটাকে নিজের দিকে টানবে। আচ্ছা, খুব ভালো কথা। এখন বলো তো, প্লাসের ক্ষেত্রে কি হবে? এইটা প্লাস, এইটা কি প্লাস, তাহলে এই প্লাস পরস্পরকে রিপালস করবে, বিকর্ষণ করবে, তার মানে এই বলটা এইদিকে। খেয়াল করো, এখন বি যে বলে পি কে নিজের দিকে আকর্ষণ করতেছে, এ যদি সমান বলে বিকর্ষণ করে, তাহলে আকর্ষণ এবং বিকর্ষণ দুইটা বলি সমান। যখন সমান হবে, আকর্ষণ আর বিকর্ষণ সমান হবে, তার মানে দেখো তো ব্যাপারটা এরকম না? এইটা একটা বস্তু, এই বস্তুর উপর এইদিকে একজন ঠেলতেছে 5 নিউটনে, এইদিকে একজন ঠেলতেছে 5 নিউটনে। যদি এরকম হয়, তাহলে এই বস্তুটা কি কোনো দিকে যাবে? যাবে না। তার মানে এই বিন্দুটা হবে নিরপেক্ষ বিন্দু। তার মানে বুঝলাম যে এই আকর্ষণ এবং এই বিকর্ষণ বল যদি সমান হয়, তার মানে এখানে নিরপেক্ষ বিন্দু পাওয়ার পসিবিলিটি আছে। কোথায়? এইখানে। কথা বুঝছো? এখন যদি চেঞ্জ করে দাও, খেয়াল করো, মনে করো চেঞ্জ করে দিলে, এখানে দিলে তুমি প্লাস, এখানে দিলে হচ্ছে মাইনাস, তোমার মনে যা চাই সেভাবে চেঞ্জ করে দাও। এখন খেয়াল করো, এটা যদি হয় প্লাস, এটা যদি হয় মাইনাস, এটা কি প্লাস চার্জ, তাহলে এই প্লাসকে রিপালস করবে, বিকর্ষণ করলো এইদিকে।
এবং এইটা নিজে মাইনাস, এই মাইনাস এই প্লাসকে কি করবে, নিজের দিকে টানবে না, কারণ বিপরীতধর্মী চার্জ, তাহলে এই মাইনাস একে টানতেছে এই দিকে। দেখো এখন এই বিন্দুকে কেউ আকর্ষণ করতেছে, কে আকর্ষণ করতেছে, এ, কেউ আকর্ষণ করতেছে, আবার এটাকেই বি কি করতেছে, বিকর্ষণ করতেছে। তার মানে এই আকর্ষণ এবং বিকর্ষণ বল দুইটা যদি সমান হয়, তাহলে এই যে পি বিন্দু, এই পি বিন্দুটা কিন্তু অবশ্যই একটা নিরপেক্ষ বিন্দু হবে। কথা কি বুঝছো? তার মানে আমি বুঝলাম, যদি নিরপেক্ষ বিন্দু আমি পেতে চাই, নিরপেক্ষ বিন্দু পেতে চাই, তাহলে অবশ্যই এই ধনাত্মক এবং ঋণাত্মক যে চার্জ দুইটা আছে, এই চার্জ দুইটার সংযোগ সরলরেখার বাইরের দিকের কোনো বিন্দুতে আমার একটা চার্জ স্থাপন করতে হবে। তুমি এই চার্জটাকে যদি এই পাশেও স্থাপন করো, করে এই চিহ্ন উল্টাপাল্টা করো, যাই করো, যে এখন যেহেতু তুমি থিমটা বুঝছো, আসলে মেইন জিনিসটা কি, কাহিনীটা কি, তুমি যে কোনো পাশে এটাকে ড্র করো, বাইরের দিকে ড্র করে দেখো যে আসলে যদি আমি এই চার্জ দুইটার বাইরের কোনো বিন্দুতে এবং এদের সংযোগ সরলরেখার বাইরের কোনো বিন্দুতে যদি আমি কি করি, একক একটা চার্জ নেই, তাহলে তার উপর বলের লব্ধি 0 হওয়া সম্ভব। তার মানে এই চার্জ দুটার বাইরের দিকে নিরপেক্ষ বিন্দু পাওয়া যাবে। কথা কি বুঝছো? তাহলে আমরা এক্ষেত্রে এইভাবে ধরবো না যে পিটা এ এবং বি এর মধ্যবর্তী এই স্থানে আছে, এটা ধরে নেওয়া যাবে না। কেন যাবে না? কারণ আমরা বুঝতেছি এ এবং বি এর মধ্যবর্তী কোনো স্থানে নিরপেক্ষ বিন্দু থাকে কিনা, সম্ভব না। কথা কি বুঝছো? কথা বুঝছো কিনা বলো? যেহেতু খাতা কলম নিয়ে তুমি বসছো, না বুঝে এখান থেকে তুমি যেতে পারবা না, না বুঝে এখান থেকে উঠে যেতে পারবা না, বুঝতে হবে। আমি সব কিছু মুছে দিলাম। এখন তুমি কি করবা, এই চিত্র দুটো আঁকবা, একে প্লাস মাইনাস চিহ্ন উল্টা করে দিয়ে, প্লাস মাইনাস চিহ্ন উল্টা করে দিয়ে তুমি দেখো তুমি নিজে বুঝছো কিনা। ঠিক আছে? এখন দেখো আমি ম্যাথটা একটু সলভ করে দিই। তাহলে কিভাবে ধরবো? আমরা ধরবো এ এবং বি থেকে বাইরের দিকে এই বিন্দুতে কি হবে, একটা নিরপেক্ষ বিন্দু পাওয়া যাবে। তাহলে সেই অবস্থানটা আমরা প্রথমে বের করব, তারপরে সংস্পর্শ করার পর বাইরে রেখে তারপরে আবার কি করব, এই বিন্দুটার অবস্থান বের করব। তাহলে প্রথম অবস্থায়, আদি অবস্থায় যেরকম আছে সেরূপ, সেই অবস্থায় ঘ নম্বর দেখো, প্রথম ক্ষেত্রে মানে যেরকম আছে সেরকমই। ঠিক আছে? ধরি, তাহলে কি ধরবা বলো? ধরি এই বি এর বাইরেও ধরতে পারো, এর এই সাইডেও ধরতে পারো। তো আমি যেভাবে চিত্র আঁকছি এভাবে ধরে নিচ্ছি। ধরি এটা এক্স দূরত্বে আছে, এ এবং বি এর মধ্যবর্তী দূরত্ব কত? পি এবং কিউ এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 1 মিটার। এই যে 1 মিটার, যেহেতু পি কিউ আছে তাহলে আমি ধরে নিলাম এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এবং নিরপেক্ষ বিন্দুটা হচ্ছে আর, এবং আমি ধরে নিলাম যে নিরপেক্ষ যে বিন্দুটা আছে এটা হচ্ছে কি বলতো, আর আমি ধরে নিলাম। এখন আমরা যেটা করব, নিরপেক্ষ বিন্দু আর ধরে নিছি, তাহলে কি হবে বলো? তীব্রতা বের করব। তাহলে ধরি কিউ হতে, কিউ চার্জের বা কিউ গোলকের বাইরে সংযোগ রেখার উপর কত দূরত্বে? এক্স দূরত্বে নিরপেক্ষ বিন্দু আর অবস্থিত। এখন আমার ধরে নেওয়াটা কিন্তু ঠিক আছে। ওকে, এখন দেখো আমরা করবোটা কি, যেহেতু নিরপেক্ষ বিন্দু এটা ধরে নিলাম, তার মানে এইটার উপর খেয়াল করো, এটা কি চার্জ? প্লাস চার্জ। তাহলে আর এর কি কোনো মান জানি আমি? আর চার্জের কোনো মান জানি না। এই জন্য আমরা কি করব, তীব্রতা দিয়ে বের করব। তাহলে এই বিন্দুতে পি এর জন্য সৃষ্ট তীব্রতা কত? প্রাবল্য, পি এর জন্য প্রাবল্য, তাহলে প্লাস 70 কুলম্ব এর জন্য। আচ্ছা, প্রাবল্য তো সমান, তাই না? প্রাবল্য সমান কেন বলো? এটা যে চার্জই না, মনে করো প্লাস তুমি নিলা হচ্ছে কিউ চার্জ, তাহলে এই প্লাস কিউ চার্জের উপর এইটা কি প্লাস, তাহলে রিপালস করবে এইদিকে। আবার এই নেগেটিভটা এটাকে কি করবে, আকর্ষণ করবে কোন দিকে? নিজের দিকে। তাহলে আকর্ষণ এবং বিকর্ষণ বল সমান, এটা তো আমি ধরে নিলাম, এই জন্য তো ওটা নিরপেক্ষ বিন্দু। তাহলে আমি ডিরেক্ট লিখে ফেলি শর্ত মতে E1 সমান E2, মানে প্রাবল্য বা বল, এর উপর যে প্রাবল্যটা বা বল, এই দুইটা কি সমান, অর্থাৎ E1 এবং E2 কি সমান এবং কি বিপরীতমুখী, এই কারণে এটা কি বলতো, নিরপেক্ষ বিন্দু। তাহলে E সমান কি? আমরা জানি E সমান কে কিউ কি 1, Q1 ডিভাইডেড আর। এখন দেখো এইটা থেকে দূরত্বটা কত? 1 মিটার প্লাস এক্স, অর্থাৎ শুধু আমি কিসের ক্ষেত্রে কল্পনা করতেছি দেখো, আলাদা আলাদা কিন্তু তীব্রতার ক্ষেত্রে বা প্রাবল্যের ক্ষেত্রে। তাহলে এইটার আর এর উপরে পি এর প্রাবল্য কত? পি কত প্রাবল্য সৃষ্টি করছে খেয়াল করো,
কে কিউ ডিভাইডেড কি আর এর উপর স্কয়ার, আর মানে কি এটা এবং এইটার মধ্যবর্তী দূরত্ব, এই পুরোটা হচ্ছে ডিস্টেন্স বা আর। তাহলে এটা কত 1 প্লাস এক্স, এই যে 1 প্লাস এক্স তার উপর কি স্কয়ার ইজ ইকুয়াল, এদিকে কি কে কিউ টু ডিভাইডেড আর স্কয়ার, এই যে কিউ এটার উপর কত প্রাবল্য সৃষ্টি করতেছে বা বল সৃষ্টি করতেছে পার কুলম্বে, তাহলে কিউ এবং আর এর মধ্যবর্তী দূরত্ব কত এক্স, এই এক্স এর উপর স্কয়ার ইজ ইকুয়াল। এখন দেখো কে আর কে সেম, ধ্রুবক সেম, কাটাকাটি যায়, তাহলে এই উপরে থাকে কি কিউ ওয়ান কিউ টু, কিউ ওয়ান আর কিউ ওয়ানের মানটা কত বসায় ফেলি একবারে 70 ডিভাইডেড নিচে হচ্ছে 1 প্লাস এক্স এর উপর স্কয়ার, আর এদিকে কত, এইদিকে কিউ টু এর মান কত 30। এখন কথা হচ্ছে এখানে মাইনাসটা নিব কিনা, তোমরা বলো তো মাইনাসটা নেওয়া যাবে কিনা। আমরা কি বের করতেছি এখন, এক্স এর মান বের করতেছি, এক্স একটা কি দূরত্ব, এক্স একটা দূরত্ব, তাহলে এখানে মাইনাস বিবেচনা করবো না, কেন, কারণ মাইনাস বিবেচনা করলে এই দূরত্বটা মাইনাস আসবে, তো দূরত্ব তো কখনো নেগেটিভ হতে পারে না। এই কারণে দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে আমি এই 30-এর যে মানটা আছে এটা আমি প্লাসে রাখলাম, কেন মাইনাস করা যাবে না বুঝছো, কারণ এক্স এর মান কি এক্স দূরত্ব, তাহলে দূরত্ব বের করতেছি আমি, তাহলে এই 30-কে এখন আমি প্লাসে বিবেচনা করব। এখন এখান থেকে উভয় পক্ষকে কি করো রুট করে দাও, তাহলে স্কয়ার উঠে যাবে, রুট করলে এখানে থাকে √7 ডিভাইডেড 1 প্লাস এক্স, আর এদিকে থাকতেছে মানে 0 0 আগে কাটা দিয়ে দিছি √3 ডিভাইডেড এখানে থাকে এক্স, রুট করলে এখন গুণ করো, তাহলে কি থাকে, এদিকে থাকে হচ্ছে √7x, আর এটা দ্বারা যদি গুণ করি তাহলে থাকতেছে হচ্ছে √3 ইন্টু 1 প্লাস এক্স, √3 ইন্টু এক্স, এটা এপাশে আসলে মাইনাস হয়ে যায় √3x, ঠিক আছে, আর এইদিকে থাকে হচ্ছে কি শুধুমাত্র √3, বুঝছো, মানে এই এক্স এর সাথে এটা গুণ করছি, √3x এই পাশে ছিল প্লাস, এই পাশে এসে হয়ে গেছে মাইনাস, আর এই যে 1 দ্বারা গুণ করে যেটা আছে এই পাশে রাখছি। এখন এক্স যদি তুমি কমন নাও, এক্স কমন নাও, তাহলে কি থাকে এখানে √7 মাইনাস √3, তাহলে এটা এই পাশে ভাগ হয়ে যায়, এই যে √3 ডিভাইডেড √7 মাইনাস √3, বা এক্স এর মানটা এখান থেকে কত আসবে, এক্স এর মানটা যদি আমরা ক্যালকুলেট করি এখান থেকে, তাহলে এক্স এর মানটা পাবো 1.8956, 1.8956 এত কি মিটার, কথা কি বুঝছো। এখন কথা হচ্ছে এটা কেন মিটার এককে আসলো, কারণ এই যে আমি 1 এখানে বসেছি মিটার এককে, এই যে 1 প্লাস এক্স, 1টা মিটার এককে, এই জন্য মানটাও মিটার আসছে, অর্থাৎ এই যে দূরত্বটা এক্স যেটা আগে ছিল এখন কিন্তু এটা আমি পেয়ে গেছি কত, এই যে 1.8956, এই যে 8956, কথা কি বুঝছো, তাহলে এই ডিস্টেন্সটা আমি পেয়ে গেলাম, এটাও পেয়ে গেলাম, দুইটাই পাইছি না, দুইটাই পাইছি। আচ্ছা এখন দেখো খেয়াল করো, তাহলে বলছে যে চার্জদ্বয় স্পর্শ করিয়ে পূর্বের অবস্থায় রেখে দিলে চার্জদ্বয়ের সংযোগ রেখা বরাবর নিরপেক্ষ বিন্দুর অবস্থান পূর্বের তুলনায় কিরূপ হবে, তাহলে আগে নিরপেক্ষ বিন্দুর অবস্থান কোথায় সেটা আমি বের করে ফেললাম যে এইখানে। এখন কথা হচ্ছে চার্জদ্বয়কে পরস্পরকে কি করব, স্পর্শ করব, করার পর নিরপেক্ষ বিন্দু আবার বের করব, ঠিক আছে, চার্জদ্বয়কে পরস্পর স্পর্শ করব। এখন চার্জদ্বয় স্পর্শ করলে কি হয় বলো, দুইটা চার্জ পরস্পরকে স্পর্শ করলে তাহলে কি হবে, দেখো স্পর্শ করলে কি ঘটে, স্পর্শ করার পর এখন স্পর্শ করার পর দুইটা চার্জ যদি পরস্পরকে স্পর্শ করে তাহলে এটা 70 কুলম্ব প্লাস আর এটা কি 30 কুলম্বের মাইনাস, দুইটা চার্জকে পরস্পর স্পর্শ করে তাহলে কি হবে দেখো তো, এই প্লাস আর মাইনাস যেগুলো নিউট্রাল হওয়া সম্ভব ততটুকু কি হবে নিউট্রাল হয়ে যাবে, অর্থাৎ মোট চার্জ কি হবে, দুইটা গোলকের মোট চার্জ, আমি এটাকে ধরলাম হচ্ছে মোট চার্জ, এটাকে লিখলাম এখানে, হ্যাঁ মোট চার্জ স্পর্শ করার পর মোট চার্জ, তাহলে মোট চার্জ কত হবে বলো, প্লাস 70 মাইনাস 30, তাহলে কত হবে বলো দেখি, এখান থেকে আসতেছে প্লাস 40 কুলম্ব, তাহলে দুইটা মিলে এখন 40 কুলম্ব চার্জ হয়ে গেছে। এবং যেহেতু আমাদের এইটা এবং এইটার ব্যাসার্ধ সমান এটা বলেই দিছে এবং তারা একই উপাদান দ্বারা তৈরি, তার মানে কি হবে এই যে 40 কুলম্ব চার্জ, এই চার্জটাকে 40 কুলম্ব চার্জটাকে দুইজনে সমানভাবে ভাগ করে নেবে, তার মানে তখন এরপরে Q1 কত হবে, Q1 হবে এই 40/2, মানে দুইটাই সমান হবে, যেহেতু সমান ব্যাসার্ধের গোলক তাহলে আমি লিখতে পারি Q1 সমান Q2 কত হবে, এই 40 প্লাস 40কে দুইজনে ভাগ করে নেবে বা প্লাস 20 কুলম্ব। এখন আমি পাইলাম কি, এখন আমি পাইলাম যে দুইটা চার্জ দেখো, এটা হচ্ছে 20 কুলম্বের প্লাস 20 কুলম্বের চার্জ, এটা হচ্ছে প্লাস 20 কুলম্বের চার্জ, দুইটা 20 কুলম্বের চার্জ পরস্পর থেকে পূর্বের অবস্থায় রেখে দিলে, তো পূর্বের অবস্থায় রেখে দেওয়া মানে কি, এই দুইটার মধ্যবর্তী দূরত্ব কত, এই দুইটার মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে 1 মিটার, পূর্বের অবস্থায় রেখে দিলাম। এখন চার্জ কিন্তু কি আর আগের মতো নাই, চার্জ চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, এটাও প্লাস 20, এটাও কি প্লাস 20। এখন বলো তো দেখি নিরপেক্ষ বিন্দুটা কোথায় হবে, এখন এটাও প্লাস এটাও প্লাস, তাহলে নিরপেক্ষ বিন্দুটা কোথায় হবে খেয়াল করো, এখন এইটা একটা প্লাস চার্জ, এটা একটা প্লাস চার্জ,
খেয়াল করো, খুব ভালো মতো খেয়াল করবা। এখন নিরপেক্ষ বিন্দুটা কোথায় হবে দেখো তো, মধ্যবর্তী কোনো স্থানে নিরপেক্ষ বিন্দু হওয়া সম্ভব কিনা খেয়াল করো। এখানে মনে করো একটা আমি চার্জ রাখলাম যে পজিটিভ চার্জ রাখছি, পজিটিভ চার্জ রাখছি। এখন এইখানে যে একটা পজিটিভ চার্জ রাখলাম, তাহলে এই পজিটিভকে কি করবে, বিকর্ষণ করবে, বিকর্ষণ করবে। আবার এই পজিটিভকে কি করবে, বিকর্ষণ করবে। তাহলে দেখো দুইজন দুই দিক থেকে যদি বিকর্ষণ করে, দুইজন দুই দিক থেকে যদি বিকর্ষণ করে, তাহলে এইখানে নিরপেক্ষ বিন্দু পাওয়া সম্ভব কিনা বলো, এইখানে নিরপেক্ষ বিন্দু পাওয়া সম্ভব কিনা? অবশ্যই সম্ভব, অবশ্যই সম্ভব। এখন এটাও প্লাস হয়ে গেছে, এটাও প্লাস চার্জ, দুইটাই প্লাস চার্জ। এখন বাইরের দিকে যদি কল্পনা করি, খেয়াল করো, বাইরের দিকে যদি কল্পনা করি, মনে করো এখানে তুমি হচ্ছে +1 কুলম্ব চার্জ রাখছো এখানে বাইরের দিকে, তো এখানে যদি +1 কুলম্ব চার্জ রাখি, দেখো এটাকে রিপালস করতেছে না বাইরের দিকে, এটাও কি করতেছে, এটাকে যেহেতু এটা প্লাস চার্জ, তাহলে এইটাও এটাকে বিকর্ষণ করতেছে, মানে এই দিকে দুইজনই দেখি একই দিকে বল প্রয়োগ করে, তাহলে এখানে নিরপেক্ষ বিন্দু পাওয়া কিন্তু সম্ভব না। কথা কি বুঝছো? তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কি হচ্ছে, এটাও যেহেতু প্লাস এটাও প্লাস, তার মানে নিরপেক্ষ বিন্দু কোথায় থাকবে, নিরপেক্ষ বিন্দু আর বাইরে থাকবে না। নিরপেক্ষ বিন্দুটা কোথায় থাকবে, এই দুইটার মধ্যবর্তী কোনো স্থানে থাকবে, এই দুইটার মধ্যবর্তী কোনো স্থানে, কারণ এটা একে বিকর্ষণ করবে, একে বিকর্ষণ করবে, দুইটা বিকর্ষণের মান যখন সমান হবে, তখন আমি মাঝখানে মধ্যবর্তী কোনো স্থানে নিরপেক্ষ বিন্দু পাবো। কথা কি ক্লিয়ার বলো? তাহলে আমি ধরে নেই এই দুইটা চার্জের মধ্যবর্তী কোনো স্থানে কোথায় কি আছে বলো তো, নিরপেক্ষ বিন্দু আছে। তাহলে সেই নিরপেক্ষ বিন্দুটা পুরোটা কি 1 মিটার না, পূর্বের অবস্থায় রেখে দিছি, দুইটার কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব 1 মিটার। তো আমি যেটা করলাম খেয়াল করো, আমি নিরপেক্ষ বিন্দুটাকে যদি এইখানে ধরি, খেয়াল করো, এই যে এইখানে যদি ধরি, মনে করলাম এই দূরত্বটা x, এই বি গোলক থেকে অথবা কিউ গোলক থেকে, এই কিউ গোলক থেকে দূরত্বটা x, তাহলে এখান থেকে দূরত্বটা কত হবে, 1 - x হবে, এই যে 1 - x, কারণ পুরোটা যদি x হয়, পুরোটা যদি 1 হয়, এইটুকু x, তাহলে এইটুকু কি হবে 1 - x। আচ্ছা, তাহলে এখন এই বিন্দুটা কি বিন্দু, নিরপেক্ষ বিন্দু, তাহলে এটা হচ্ছে আমাদের p, এটা হচ্ছে আমাদের q, এবং এইটা হচ্ছে r। এখন আমরা কি করব, এখন নিরপেক্ষ বিন্দু বের করব, খেয়াল করো, x এর মান বের করব আবার। তাহলে শর্ত কি, শর্ত মতে প্রাবল্য সমান এবং বিপরীতমুখী, তাহলে আমি লিখব E1 = E2, একইভাবে E1 = E2। তাহলে এখন E1 = E2 থেকে আমরা কি পাই, কে কাটা যায়, ঠিক আছে, আমি একটু শর্ট করে দেখতেছি, দেখো এইটাই তো লিখবো, তাই না? তাহলে কে কাটা যায়, কি থাকে, Q1 / দূরত্বের উপর স্কয়ার, Q2 / দূরত্বের উপর স্কয়ার। তাহলে E1 মানে কি, কার জন্য নিছি বলো, E1 মানে কার জন্য নিছি, E1 মানে হচ্ছে এইটার জন্য, তাহলে P এর জন্য। তাহলে P এর জন্য কি হবে বলো তো, 20 মানে Q ডিভাইডেড দূরত্বের উপর স্কয়ার, তাহলে দূরত্ব P থেকে দূরত্ব কত, P থেকে দূরত্ব 1 - x, এই যে 1 - x এর উপর স্কয়ার ইজ ইকুয়াল E2 কত, E2 মানে হচ্ছে Q এর জন্য প্রাবল্য, তাহলে এটা হচ্ছে কত, এটাও 20 ডিভাইডেড x এর উপর স্কয়ার। খেয়াল করো 20 কি কাটা যায় না, কাটা যায়, x এর মান কিন্তু বের করতেছি, 20 কাটা যায়, তাহলে 1/something 1 এইটা, তাহলে এই 1 দ্বারা এটাকে গুণ করলে কি হয়, x² এক পাশে থাকে আর একদিকে থাকে 1 - x হোল স্কয়ার, 1 - x হোল স্কয়ার। তাহলে উভয় পক্ষকে রুট করো, তাহলে রুট করলে কি হয় বলো তো, উভয় পক্ষকে যদি রুট করি তাহলে আসে হচ্ছে x = 1 - x, -xটা এই পাশে নিয়ে আসো, হয় হচ্ছে x + x = 2x = 1, ঠিক আছে। তাহলে 2x = 1, তাহলে x = কি 1/2, অতএব x বের হবে 0.5, কি এককে, মিটার এককে, কারণ এই যে এই 1টা কিন্তু মিটার এককে বসেছি। তার মানে এখন আমি পাচ্ছি যে কিউ চার্জ থেকে কোন দিকে, বাম দিকে, কিউ চার্জ থেকে বাম দিকে 0.5 মিটার দূরত্বে নিরপেক্ষ বিন্দু আমি পাইছি। এখন খেয়াল করো, দুই ক্ষেত্রেই কিন্তু আমি নিরপেক্ষ বিন্দু পাইছি, তাহলে এটা নিরপেক্ষ বিন্দু হচ্ছে x1 ধরলাম, আর এইটা হচ্ছে x2 ধরলাম, অর্থাৎ এটা হচ্ছে স্পর্শের পূর্বে, এটা হচ্ছে স্পর্শের পরে। এখন আমি কি করব, নিরপেক্ষ বিন্দুর অবস্থান পূর্বের তুলনায় কিরূপ হবে, তো পরিবর্তন হবে। কিরকম পরিবর্তন দেখো তো, কিরকম পরিবর্তন, আগে কোথায় ছিল, আগে ছিল এইখানে, এখন কোথায় আসছে, এখন এই কিউ চার্জ থেকে কত ভিতরে, কিউ চার্জ থেকে x ভিতরে, x এর মানটা কত 0.5, তার মানে এইটা থেকে ভিতরে 0.5, এখানে নিরপেক্ষ বিন্দুটা চলে আসছে। এখন আর বিন্দুটা খেয়াল করো, এই আর বিন্দুটা এখন এখানে চলে আসছে। দ্বিতীয় ক্ষেত্রে এইটা যদি 0.5 হয়, এটা তো বের করলাম, তাহলে এইটাও 0.5, কারণ এই পুরোটা কত 1 মিটার। কথা কি বুঝলাম? তাহলে এখন এই দুটার মধ্যবর্তী কি বের করতে বলছে, আমার দূরত্ব বের করব, তাহলে আমি বলে দিতে পারবো যে অবস্থান কিরূপ হবে। তাহলে এই দুইটার খেয়াল করো, চার্জদ্বয়ের সংযোগ রেখা বরাবর নিরপেক্ষ বিন্দুর অবস্থান পূর্বের তুলনায় কিরূপ হবে। তাহলে আগে ছিল কিউ থেকে এত দূরে বাইরের দিকে, এখন হচ্ছে কিউ থেকে 0.5 মিটার ভিতরের দিকে, এটা বলে দিলেই হবে। তাহলে অবস্থানটা তোমরা বলে দিবা, এই ভাষাটা লিখবা, দেখো অবস্থান হবে, অবস্থান পূর্বে নিরপেক্ষ বিন্দুর অবস্থান কোথায় বলো, কিউ চার্জ থেকে বাইরের দিকে, কিউ চার্জ হতে বা কিউ গোলক হতে
1.8956 মিটার বাইরের দিকে। পূর্বে কিউ চার্জ হতে 1.8956 মিটার বাইরের দিকে এবং স্পর্শের পর কিউ চার্জ হতে কত মিটার? 0.5 মিটার ভিতরের দিকে নিরপেক্ষ বিন্দুর অবস্থান পরিবর্তন হবে। চাইলে তোমরা এখানে এই বিন্দু দুইটার মধ্যবর্তী যে দূরত্ব আছে সেটাও যোগ করে লিখে দিতে পারো, 0.5 প্লাস এটা, এবং বিন্দু দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে এটা যোগ এটা। কথা বুঝছো? বলো।